প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার 5 বছরের কারাদণ্ড, শেখ রেহানার 7 ও টিউলিপের 2 বছর জেল, পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালাচ্ছেন, জানালেন মির্জা ফখরুল। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। বিভিন্ন দাবিতে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি, অনিশ্চিত বার্ষিক পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা। সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, চলবে পুরো ডিসেম্বর ও জানুয়ারি। প্রথম দিনে স্পিডবোট ডুবিতে 2 জনের মৃত্যু। দেশের বাজারে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, লিটার প্রতি বেড়েছে 2 টাকা, ক্ষুব্ধ ভোক্তারা। দক্ষিণ পূর্ব এশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 900, ইন্দোনেশিয়া শ্রীলঙ্কায় মানবিক বিপর্যয়, ফিলিপাইনে বিক্ষোভ। এবং বিপিএলে কাগজি কলমে বেশ শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স, ড্রাফটে পিছিয়ে নোয়াখালী। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। ক্ষমতার অপব্যবহার করে প্লট দুর্নীতির মামলায় 2 বছরের সাজা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর। এর মধ্য দিয়ে ব্রিটিশ কোনো নেতার সাজা হওয়ার এটিই প্রথম ঘটনা। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছর এবং শেখ হাসিনা সহ বাকি 15 আসামির 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। ছোট বোন শেখ রেহানার আবদার মেটাতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট পেতে ক্ষমতার অপব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই প্লট পরিবারের সদস্যদের দিতে খালা শেখ হাসিনাকে চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। সোমবার প্লট জালিয়াতির 4র্থ মামলার রায় ঘোষণায় এসব তথ্য জানায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রায় ঘিরে সকাল থেকে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয় আদালত চত্বরে। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবি। হাজির করা হয় এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানাকে 7 বছর, তার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় আজকে আদালত রায় দিয়েছেন, শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন, তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা। শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদি আরো 6 মাসের জেল। টিউলিপ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে মা ও ভাই বোনের নামে প্লট বরাদ্দ নেন বলে অভিযোগ প্রমাণিত হয়। এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। রায়ের পর্যবেক্ষণে আদালত কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, দুর্নীতিবাজ ও তাদের সহকারীরা সবাই অপরাধী। সে সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি। এর আগে একই অভিযোগের 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই 3 মামলায় তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে সাজা প্রদান করা হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। দেশের বর্তমান বাস্তবতায় বেগম জিয়ার সুস্থতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। টানা 4 দিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের তথ্য বলছে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যে চিকিৎসা দেয়া হচ্ছে তা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া।
তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা যে কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, তিনি অসুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি নেতা আহমেদ আজম খান। করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য, এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন, এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে, আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, বিএনপি একজন নেতা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, আপনার কাছে কি তথ্য আছে জানতে চাচ্ছি। ফয়সাল, যেমনটি বলছিলেন, আসলে বিএনপি নেতা আহমেদ আজম খান কিছুক্ষণ আগে তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তারপর কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন, যেখানে কিন্তু তিনি বলেছেন যে সিসিইউ বা আইসিইউ বা ভেন্টিলেশন যে কথাটি আমরা বলি না কেন, বেগম জিয়ার বর্তমান শারীরিক কন্ডিশন খুবই নাজুক অবস্থায় আছেন বলে তিনি জানিয়েছেন। এই মুহূর্তে আমি যদি আপনাকে বলতে চাই, আমি কথা বলেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সাথে, ফোনে আমাদের কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন যে গতকালকেও বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হয়েছে আজও ঠিক সেই চিকিৎসাই দেওয়া হচ্ছে। তবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে কোথাও কোথাও বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কিন্তু বলেছেন এই মুহূর্তে এই ধরনের কোনো তথ্য তার কাছে নেই এবং তিনি যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা আগেও যেমন চলছিলেন এখনও সেই একই চিকিৎসা চলছে। একই সাথে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যে ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে সেখান থেকে কিন্তু আসলে দলের যিনি স্থায়ী কমিটির সদস্য রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু আসলে গণমাধ্যমের কাছে হচ্ছে তার সূত্র দিয়ে আসলে খবর প্রকাশ করতে বলা হয়েছে এবং আমরা অপেক্ষা করছি যে আসলে মেডিকেল বোর্ড বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানার চেষ্টা আমরা করছি। কারণ বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা জানতে পারছি যে বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়া হচ্ছে, এ ধরনের একটি তথ্য ছড়িয়ে পড়ে। এর আগে কিন্তু গতকাল রাত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড তারা কিন্তু সেখানে বৈঠক করেন এবং গতকাল রাতে কিন্তু তার ডায়ালাইসিস করা হয় এবং ডায়ালাইসিসের পর কিন্তু তিনি কিন্তু চিকিৎসকদের ডাকে সাড়া দিয়েছিলেন এবং তার চিকিৎসা যদি শরীর কিছুটা খারাপ হলেও কিন্তু সকালে তার শরীর আবারও কিছুটা উন্নতির দিকে যায় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আমরা জানি যে বেগম জিয়া কিন্তু নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। গত শুক্রবার রাতে কিন্তু তার শারীরিক অবস্থা অনেকটাই সংকটাপন্ন হয় বলে আমরা তখন জানতে পেরেছি এবং তার প্রেক্ষিতে আজ কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু বলা হচ্ছে যে আহমেদ আজম খান এসে বলেছেন যে আহমেদ আজম খান তিনি দেখে এসে কিন্তু বলেছেন যে যে অবস্থার কথাই বলা হোক না কেন আসলে ওনার শারীরিক অবস্থা খুব একটা সুখকর নয় বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আসলে আইসিইউ থেকে সিসিইউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যেটি বলা হোক না কেন তারা বলছেন যে ওনার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, অর্থাৎ খুবই নাজুক অবস্থায় আছেন বলে তিনি জানিয়েছেন। এর আগে কিন্তু আজ একটি অনুষ্ঠানে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বলেছেন যে আজকে যে সেখানে তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিন্তু হচ্ছে যে দেশি বিদেশি চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সুচিকিৎসার জন্য এবং একই সাথে কিন্তু তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন। আর আজকের এই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইসিইউতে বা লাইফ সাপোর্টে নেওয়া হচ্ছে, এই তথ্য ছড়িয়ে পড়ার পর কিন্তু এক ধরনের আতঙ্ক বা মানুষের মধ্যে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই সাথে কিন্তু জনগণের মধ্যে বা এখানে উপস্থিত যেসব নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা এক ধরনের
আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে এবং তারা আসলে জানার চেষ্টা করছেন যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি আসলে কি। এমন পরিস্থিতিতে কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে এখানে উপস্থিত যেসব নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারা কিন্তু বলছেন যে দলের পক্ষ থেকে যেন একটি সুনির্দিষ্টভাবে জানানো হয় যে বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক কন্ডিশন কি এবং সেটি যেন দলের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি এবং জানতে পারছি যে যেটি তিনি চিকিৎসা নিচ্ছেন এবং গতকাল রাতে তার কিডনি ডায়ালাইসিস করার পরে কিন্তু এখন কিছুটা চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ তথ্য। ফয়সাল। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। পিলখানা হত্যাকাণ্ডে জড়িতরা এখনও বহাল তবিয়তে আছে বলে অভিযোগ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুত জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা। নিরাপত্তা শঙ্কা উল্লেখ করে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে জাতীয় স্বাধীন কমিশন। নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তারা বলছে এই ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এছাড়া এই ঘটনায় ভারতেরও সম্পৃক্ততা পেয়েছে কমিশন। আমরা ভারতকে পেয়েছি, ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কাজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। সোমবার সকালে নিহত সেনা সদস্যদের পরিবার গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানায়। তবে পুরো প্রতিবেদন প্রকাশ না হওয়ায় তারা বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ এবং দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। যাদের নাম আমরা আগে থেকে কিছুটা জানতাম এবং আমি নিশ্চিত যে সেই কমিশন যেই সমস্ত নাম দিয়েছে সেই সমস্ত নাম আরো অনেক ডিটেইল। সরকারের কাছে দাবি করব যে এই যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়। শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। দেয়ার উইল বি নো ইফস অর বাটস। এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। সংবাদ সম্মেলনে পরিবারগুলো গত 1 বছরে তদন্ত কমিটির কাছে দেয়া তাদের সাক্ষীর কথা তুলে ধরেন। জানান ঘটনার পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে যাওয়ার পরে আমরা তখন নিরাপদ বোধ করতাম না, কথা বলতে আমরা তখন ভয় পেতাম, এখনো আমরা ভয় পাচ্ছি। ওরা চায় আমাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে আমরা ন্যায় বিচারের রাস্তায় না নামি। আমাদের বাবাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করার কথা, ওইটাও এখন পর্যন্ত পাস করা হয়নি। এত কিছুর পরে, এত আইডেন্টিফিকেশন বতা, এত কাহিনীর পরে এই জিনিসটা এত ইজিলি কেন পাস হবে না, ওইটাও আসলে আমাদের ভাবার একটা ব্যাপার। একই সঙ্গে বিডিআর হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানান তারা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আগামী 3 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব সম্পন্ন করে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে যেতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ আয়োজিত 29তম বিশ্বজনীন প্রার্থনা সভায় তিনি এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যেক ধর্মেই শান্তির কথা বলা আছে, কিন্তু সেই ধর্মকে ব্যবহার করে অশান্তি সৃষ্টি করা হয়। মত, পথ ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন না করারও আহ্বান জানান তিনি। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা আমাদের দায়িত্ব সম্পন্ন করে একটি নির্বাচিত সরকারের হাতে দিয়ে যেতে পারবো 2-3 মাসের মধ্যেই। আমাদের যে আগামী বাংলাদেশ, সেটা এই সহিষ্ণুতার দিকে থাকবে সবসময়। আমরা ভিন্ন মত, ভিন্ন মতের মানুষ হতে পারি, ভিন্ন ধর্মের হতে পারি, কিন্তু পারস্পরিক যে একটি সহিষ্ণুতা এবং আপনার মতকে আমি শ্রদ্ধা করি, আমি আমার মত নিয়ে থাকবো, এই মতবাদটা যদি থাকে সেটা রাজনীতিতে, ধর্মে এবং সামাজিকতায়, তাহলে কিন্তু দেশের শান্তি প্রতিষ্ঠা অনেক সহজ হবে। জুলাই বিপ্লবের পর দায়িত্ব নিয়েই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের ঘোষণা দেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। পৃথক সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে অবশেষে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত হল বিচার বিভাগ। আইনজীবীরা বলছেন, এর মাধ্যমে বিভাগ কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থা ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তি পেল। আগামী সরকারও এই বিধান কার্যকর রাখবে বলে আশা প্রকাশ করেন এই মামলার বাদী মাজদার হোসেন।
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ রেফাত আহমেদ। প্রথম ভাষণেই বিচার বিভাগের সংস্কারে যে রোডম্যাপ দেন প্রধান বিচারপতি, তাতেই উল্লেখ ছিল পৃথক সচিবালয়ের কথা। এ নিয়ে সারা দেশে ছুটে বেড়ান তিনি। বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য। অধ্যাদেশ জারি হওয়ায় এখন থেকে এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবেন। পরবর্তী যারা পলিটিক্যাল গভর্নমেন্ট, আপনারা যে প্রশ্ন করেছেন, আমার মনে হয় জুডিশিয়ারির স্বার্থে, দেশের স্বার্থে, বিচার বিভাগের নিরপেক্ষতা এবং স্বাধীনতা নিশ্চিত করার স্বার্থে তারা এটাকে বৈধতা দিবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক পদক্ষেপ। এর মাধ্যমে আমাদের নিম্ন আদালত প্রশাসনিক কর্তৃত্ব থেকে মুক্তি পেল এবং উপযুক্ত কর্তৃপক্ষ নামে আইন মন্ত্রণালয়ের অধীনে তাদের যে নিয়ন্ত্রণ ছিল সেটি এখন সম্পূর্ণভাবে প্রধান বিচারপতির অধীনে সচিবালয় কর্তৃক নিয়ন্ত্রিত হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এই অধ্যাদেশ কার্যকর রাখবে বলে আশাবাদী আইনজীবীরা। 3টি বিভাগের স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাদের ক্ষমতায়নকে যদি আমরা চিন্তা করি, আমি মনে করি আজকের এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রকৃতপক্ষে বিচার বিভাগ এবং তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে। একটা হচ্ছে আর্থিক দিক থেকে, একটা হচ্ছে প্রশাসনিক দিক থেকে। প্রান্তিক জনগণ এই অধ্যাদেশের মাধ্যমে সুফল ভোগ করবে। যারা বিচার কার্যে জড়িত তারা নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করবে এবং তাদেরকে আর হয়রানিমূলক শাস্তির মুখোমুখি হতে হবে না। রাজনীতিক কোনো গুন্ডা পান্ডা, আমি এভাবে যদি বলি, রাজনীতিক কোনো হাই আপসের টেলিফোনে তারা তটস্থ থাকবে না। মাজদার হোসেন মামলায় 1999 সালের 2 ডিসেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণে রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। কিন্তু দীর্ঘ 15 বছরেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়নি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নানা জটিলতা, নীতি নির্ধারণী সিদ্ধান্ত আর দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত চালু হলো কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। এই মৌসুমে 4টি জাহাজ চলাচলের অনুমতি থাকলেও প্রথম দিন যাত্রা শুরু করেছে 3টি জাহাজ। প্রতিটি জাহাজেই আছে নিরাপত্তা ও নৌ পরিবহন বিভাগের পর্যবেক্ষণ টিম। সেন্ট মার্টিন দ্বীপে প্রতিদিন 2000 পর্যটক ভ্রমণের অনুমতি থাকলেও 3টি জাহাজে মোট যাত্রী মাত্র 1174 জন। সংশ্লিষ্টরা বলছেন পুরো ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে কক্সবাজার থেকে নিয়মিত সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল করবে। তবে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি দিক নির্দেশনা কঠোরভাবে মানতে হবে পর্যটকদের। এদিকে সেন্ট মার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিড বোট উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ সকাল 10:30টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলাচর এলাকার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। দর্শক, এবারে বিজয়ের মাসের খবর। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 1971 সালে এই ডিসেম্বরেই পাকিস্তানি হানাদারদের হাত থেকে একে একে মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ বাংলাদেশি শহীদ হন, সম্ভ্রম হারান 2 লাখ মা বোন। তাদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের রণকৌশলে আসে বাংলাদেশের চূড়ান্ত বিজয়। মুক্তিযোদ্ধাদের সেই বীরত্ব গাথা শোনাচ্ছেন অন্তরা বিশ্বাস। 25 মার্চ 1971 সেই রাতে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ করে তোলে রাজারবাগ পুলিশ লাইন। ছাত্র জনতার প্রতিশোধের দাবানল ছড়িয়ে পড়ে গোটা দেশে। মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করে পরাহত করতে থাকে পাকিস্তানি হানাদারদের। বাঙালি জনগণ মাত্রই আমাদের সাথে ছিল, যার কারণে এই বিষয়গুলো সম্ভব হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে পর আমরা আশা করছি আগামী দিনে হয়তো মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন হবে।
সেই যুদ্ধে ৩ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন বীর প্রতীক কর্নেল M.A. সালাম। ভারতে ট্রেনিং নিয়ে তেলিয়াপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত টানা যুদ্ধ করেন। সশস্ত্র যুদ্ধে হবিগঞ্জকে মুক্ত করেন। যুদ্ধ করেন সরাইলে, আশুগঞ্জে। অনেকগুলো অ্যাম্বুশ রেড করেন। পাহাড়ি পথ পেরিয়ে ভেঙে ফেলেছিলেন পাক বাহিনী ও রাজাকার আলবদর আল শামসের পাহারা দেয়া শায়েস্তাগঞ্জের ব্রিজ। স্মৃতিহাত্রে কর্নেল M.A. সালাম জানালেন কিভাবে যুদ্ধে জড়ানোর মন্ত্র পেলেন। যখন 27শে মার্চ জিয়াউর রহমান যখন রেডিওর মাধ্যমে যে বক্তৃতা দেন, আমরা বললাম যে না, আমাদের এখন আর ওয়েট করা যাবে না, আমরা উই হ্যাভ টু টেক আপ আর্মস অ্যান্ড ফাইট ব্যাক উইথ দিস পিপল। 25শে মার্চ রাতে কুমিল্লায় পাকিস্তানিরা বন্দী করে বীর প্রতীক মেজর জেনারেল ইমামুজ্জামানকে। মরার ভান করে তার বেঁচে থাকার গল্পটাও অনুপ্রেরণার। এরপর যুক্ত হন মুক্তিবাহিনীতে। 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। জুন মাস পর্যন্ত মুক্ত রাখেন বেলুনিয়া ব্রাঞ্চ। পরে হেলিকপ্টার দিয়ে পাকিস্তানি আর্মি নামিয়ে তাদেরকে 2 দিক থেকে ঘিরে ফেলে পাকিস্তানিরা। অক্টোবর পর্যন্ত তারা অতর্কিত হামলা চালাতেন পাকিস্তানিদের ওপর। এরপর 21 নভেম্বর বেলুনিয়া ব্রাঞ্চ ও 6 ডিসেম্বর মুক্ত করেন ফেনী। ফেনী নোয়াখালী এলাকা মুক্ত করে সেখানে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াই এবং 7 ডিসেম্বর থেকে আমরা চট্টগ্রামের দিকে অগ্রসর হই। চট্টগ্রামে গিয়ে আমরা 16 ডিসেম্বরে পৌঁছাই, সেখানে আত্মসমর্পণ হয়। পুরো দেশ জুড়ে লাখো মুক্তিযোদ্ধার এমন সশস্ত্র আক্রমণের ফলে পরাজিত হয় পাকিস্তানিরা। অবশেষে 93,000 পাকিস্তানি সৈন্য 16 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বর্তমান শিখা চিরন্তনে আত্মসমর্পণ করে। শিখা চিরন্তনের মতো এদেশের স্বাধীনতা চিরন্তন হয়ে থাকবে বাঙালির হৃদয়ে। 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল এদেশের বিজয়, সেই বিজয়ের সোপান ধরে এবার এদেশকে সমুন্নত করার পালা, যার দায়িত্ব এখন বর্তায় তরুণ প্রজন্মের কাঁধে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে ZSRM নির্বাচনের পথে। লালমনিরহাট 1 আসন হাতিবান্ধা পাটগ্রামে বইছে নির্বাচনী হাওয়া। উত্তরের সীমান্তবর্তী এই আসনের অন্যতম প্রধান সমস্যা তিস্তা নদী ভাঙন ও যোগাযোগ ব্যবস্থা। এই এলাকার ভোটারদের অভিযোগ, স্বাধীনতার 54 বছরেও তেমন কোনো উন্নয়ন ঘটেনি রাস্তাঘাট ও রেল যোগাযোগের। তাই দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর দাবি তাদের। এদিকে এলাকায় গণসংযোগ, সভা সমাবেশ, উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা মাথায় রেখে সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। এবারে ভ্যাসলিন প্রেজেন্ট শীতের সাতকাহন। শহুরে যান্ত্রিক জীবনে শীত মানে শীতল অনুভূতি ছাড়া আর কি বা হতে পারে। তবে গ্রামীণ জনপদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শীতের সৌন্দর্য। কুয়াশা, রোদের নরম আলো, ঘাসের ডগায় মুক্ত ঝরানো শিশির কিংবা গোলাপ, সব মিলিয়ে এই শীতে প্রকৃতি সাজিয়ে বসে তার আরেক রূপের পসরা। ইট পাথরের শহর থেকে দূরে প্রকৃতির এই রূপ খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান, ছবি তুলেছেন আসাদুজ্জামান কানুন। হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ, তবু যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন একদিন, যে যার নিঃসঙ্গতার কাছে। যেভাবে মানুষ প্রকৃতি ছেড়ে বেছে নিয়েছে শহুরে জীবনকে। সমূহ পচন থেকে আপাতত মাথাটা বাঁচাও, মাথার ভেতরে খাঁচা, খাঁচায় অচেন পাখি থাকে, আপাতত পাখিটা বাঁচুক। শীতার্ত সময় কবিতায় এভাবেই শীত ও প্রকৃতির নকশি কাঁথা বুনেছেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। নরম রোদে ঘাসের ডগায় জমে থাকা শিশির যেন শহুরে মানুষকে দিচ্ছে তাচ্ছিল্যের হাসি। বিবর্ণ শীতের সব রং নিয়ে হাজির হয় রক্তিম গোলাপ, ফোঁটার জন্য এই সময়টাই যে সবচেয়ে প্রিয় তার। শুধু কি তাই, এই শীতেই ফোটে সম্ভাবনার প্রতীক হলুদ গাঁদা।
প্রকৃতির এমন মায়াবী বাহুডোরে কার না জড়াতে ভালো লাগে। শীতের এই যে সূর্যটা উঠছে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শিশিরে ভেজা যে ঘাস, এর মধ্যে যে স্নিগ্ধতাটা, এটা আসলে আমাদের মনের ভিতরের যে বাঙালি সত্তাটাকে এটা আসলে আরও জাগ্রত করে। আমরা একটা সময় প্রকৃতির মাঝেই ছিলাম, প্রকৃতি কেন্দ্রিক ছিলাম, কিন্তু এখন আমরা শহরে থাকি। গ্রামকে খুঁজতে হলে, গ্রাম দেখতে হলে আমাদেরকে এই গ্রামের মধ্যে আসতে হয়। এর জন্য গোলাপ গ্রামে আসা। বাংলাদেশে দেখি যে 6 ঋতু এখন আমরা খুঁজে পাই না, বিশেষ করে শীতটা আস্তে আস্তে হারাই যাচ্ছে। তো এই শীতের এই স্নিগ্ধতা, শীতের এই ভালো লাগাটা নিতে হলে আমাদের শহরের বাইরে আসতে হবে, এটা ভবিষ্যতে আরও বেশি আসতে হবে। একরাশ মুগ্ধতার নীল আকাশ, সেই মুগ্ধতার দিকে তাকিয়ে থাকা বাগান বিলাস, নীরবে সৌন্দর্য বিলিয়ে যাওয়ার এই ফুলটাও ফোটে শীতের সময়ে। শহুরে কোলাহলে এত সব খবর রাখার ফুরসত কই, তবুও তো সৌন্দর্য নিয়ে হাজির হয় প্রিয় জবা কিংবা কাঠগোলাপ, শুধু ফেরা হয় না আমাদের। কবির ভাষায়, আর কতকাল বলো, আর কত বিরহের কবিতায় তোমাদের ফিরবার চিঠি পাঠালে এই শহরে প্রেম ফিরে আসবে। ঋতুবৈচিত্র্যের এই দেশে চিরচেনা শীত, গ্রামীণ জনপদ এবং ফুল সবকিছু প্রকৃতিরই অংশ, কিন্তু তারপরেও আমরাই অতিরিক্ত শহর কেন্দ্রিক হয়ে যাবার কারণে খুঁজে ফিরছি আমাদের চিরচেনা গ্রামীণ জনপদ, প্রিয় শীত আর প্রিয় ফুলগুলোকে। রিশাদ হাসান, নিউজ 24, সাভার, ঢাকা। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। পরে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী এই দাম সমন্বয় করা হয়েছে। সেই হিসেবে প্রতি লিটার ডিজেল 102 টাকা থেকে 104 টাকা, অক্টেন 122 টাকা থেকে 124 টাকা, পেট্রোল 118 টাকা থেকে 120 টাকা ও কেরোসিনের দাম 114 টাকা থেকে 116 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে হঠাৎ করে জ্বালানির দাম বাড়ায় হতাশ চালক সহ ভুক্তভোগীরা। শেষ হয়েছে বিপিএল এর ড্রাফট। সেখানে সবচেয়ে ব্যালেন্সড দল গড়েছে উত্তরের দল রংপুর রাইডার্স। ব্যাটিং কিংবা বোলিং বিভাগে বেশ শক্তিশালী দলই গড়েছে তারা। কাগজে কলমের বিচারে অন্যদের তুলনায় কিছুটা পিছিয়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। দর্শক, এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।